আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের অ্যাড অ্যানালাইসিস। মানে একটা অ্যাড মানে আপনারা বানাবেন বা অন্য একটা অ্যাড দেখে আপনারা ওটা কম্পেয়ার করবেন বা জাস্টিফাই করার জন্য আপনাদের যে যে ব্যাপারগুলো মাথায় রাখা দরকার সেটার উপর আজকের ক্লাস হবে। তো আসি প্রথমে আমরা একটা অ্যাড কি টপিকের উপর বেস করে আমরা জাস্টিফাই করতে পারি, যে জাজমেন্ট যে করবো আমরা যে এটা ভালো না খারাপ, এটা ক্লায়েন্ট পছন্দ করবে কি করবে না, বা এটা কি মার্কেট প্লেসের স্ট্যান্ডার্ড ফলো করে কিনা। বিশেষ করে আমাদের এটাই খেয়াল রাখতে হবে যে এটা মার্কেট প্লেসের স্ট্যান্ডার্ড ফলো করে কিনা। ওটার জন্য আমাদের 8টা জিনিস খেয়াল রাখতে হয়। তার মধ্যে দেখেন যে প্রথম জিনিসটা হচ্ছে সাবজেক্ট। এটা একটু নোট করে রাখতে পারেন যে এই 8টা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সবসময় আপনারা নিজেদের কাজ করার সময়, আর মার্কেট প্লেসের জন্য বা অন্য কারো কাজ করার জন্য, বা অন্য কারো কাজ যদি আপনাকে কখনো বলে যে এটা জাজমেন্ট করো, তখনও আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো প্রথম টপিকটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এটার সাবজেক্টের উপর আমাদের আমরা প্রথমে এটা লিখে রাখি, পরে আমরা একটা একটা করে আমরা আগাই। প্রথমটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপরটা হচ্ছে সাইজ এন্ড স্পেস, 3 নাম্বারটা টেক্সট টাইপোগ্রাফি। এটা জাস্ট আপনারা এই যে স্ক্রিনটা দেখে আপনারা জাস্ট একটু নোট করেন প্রথমে, আমি একটা একটা করে পরে এটা বিস্তারিত বলতেছি। ভাই 8টা জিনিস নোট করে রাখতে হবে কেন? কারণ হচ্ছে এই 8টা জিনিস আপনি যখন কাজ করবেন, এটা শুধুমাত্র অ্যাড এর জন্য না, আপনি একটা প্রিন্ট আইটেম বানান বা একটা ওয়েবসাইট ডিজাইন করেন বা যাই করেন, যে কোনো একটা প্রোডাক্টই বানান, আপনাকে এই 8টা জিনিসের উপরই খেয়াল রাখতে হবে। বানানোর সময় আপনার ডিজাইনটা এটা আসলে প্রফেশনাল হয়েছে কি হয় নাই, এটা আপনি এই 8টা জিনিস যখন আপনার মাথায় থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ডিজাইনটা কি অ্যাকসেপ্টেড হবে কি হবে না। আপনি যখন দেখবেন যে আপনার একটা ডিজাইন এটা ভালো হয়েছে, মানে আপনার কাছে ভালো লাগতে পারে, কারণ সবার রুচি এক না, আপনার কাছে ভালো লাগতে পারে, এটা ক্লায়েন্টের কাছে ভালো নাও লাগতে পারে। এখন ক্লায়েন্টের কাছে ভালো লাগবে না, এটা ক্লায়েন্টের রুচির উপর নির্ভর করে, কিন্তু মার্কেটে তো একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তো আছে যে এই স্ট্যান্ডার্ডটা ফলো করলে মিনিমাম আমার কাজটা ব্যান করবে না, যে আমাকে কাজের জন্য ব্যান করবে না মিনিমাম, এরকম একটা স্ট্যান্ডার্ড আছে। তো সেই স্ট্যান্ডার্ডটাকে আমি যদি ধরে রাখতে চাই তাহলে আমাকে এই 8টা জিনিস খেয়াল রাখতে হবে। তো এটা একটু কাগজে কলমে নোট করে রাখেন যে 1 নম্বর সাবজেক্ট, 2 নম্বর হচ্ছে সাইজ এন্ড স্পেসিং, 3 নম্বর হচ্ছে টেক্সট টাইপোগ্রাফির উপর আমাদের খেয়াল রাখতে হবে, 4 নম্বর হচ্ছে পিকচার ইমেজ আমরা যেটা ইউজ করতেছি সেগুলোর উপর খেয়াল রাখতে হবে, কালার ব্র্যান্ডিং এর উপর খেয়াল রাখতে হবে, কি কি অবজেক্ট শেপ ইউজ করতে হবে, অ্যালাইনমেন্ট দিয়ে খেয়াল রাখতে হবে, ইমোশন এন্ড ফিলিংস এটা একটা কি জিনিস এগুলা একটু পরে দেখাইতেছি। তো এই জিনিসটা হচ্ছে আপনাদের নোট করার জিনিস। আসি প্রথমে যে আমরা একটা অ্যাড যখন আমরা দেখবো বা তৈরি করব নিজেরা, তখন আমরা একদম প্রথম ক্লাসের দিকে আপনাদেরকে যে দুটা অ্যাড কম্পেয়ার করে দেখাইছি যে আমাদের গ্রাফিক্স ডিজাইন কেন লাগে। তো যেহেতু আমরা এখন গ্রাফিক্স ডিজাইনের ভিতরে ইনভলভ হয়ে গেছি, তার মানে কি আমাদের ওই মাল্টিমিডিয়া নিয়ে কাজ করতে হবে। ওই যে সিঙ্গেল মিডিয়া মানে শুধু টেক্সট নিয়ে আমরা কাজ করব না, মাল্টিমিডিয়া নিয়েই কাজ করতে হবে। তো মাল্টিমিডিয়া নিয়ে যেহেতু কাজ করব আমরা, তাহলে আমাদের ওই মাল্টিমিডিয়ার ভিতরেই যে রুলস গুলো আছে ওগুলো আমাদের মেনটেন করা একদম বাধ্যতামূলক। তো দেখেন একটা অ্যাড এখানে আমার সামনে আছে, কিছু বলছেন কেউ? হ্যালো, ওকে। তাহলে আমাদের প্রথম জিনিস হচ্ছে একটা অ্যাডের সাবজেক্ট কি জিনিস সেটা সেটা আমাদের মাথায় রাখতে হবে, সেইটাকে আমাদের ফোকাস করতে হবে প্রথমে। তো দেখেন যে আমার এই যে এখানে একটা অ্যাড দেখতেছি আমি, এটা একটা বাংলা লিংকের অ্যাড। এটা দেখে আপনাদের মাইক্রোফোনটা অন রাখতে পারেন সবাই, কারণ আজকে আপনাদের সবাই জাজমেন্ট করতে হবে অ্যাডগুলোর মধ্যে প্রত্যেকটা অ্যাডে। আচ্ছা দেখেন যে এই যে একটা এখানে অ্যাড আছে, অ্যাডটা দেখে আপনাদের নজরে কি আসে এটা বলেন, মানে কি বুঝতে পারেন যে এটা কি মডেল, বুঝাইছে? প্রথমে তো মডেল চোখে পড়তেছে, না মডেল তো এই 1000 লেখাটা চোখে পড়তেছে। হ্যাঁ 1000 লেখা অফারটা আমার কাছে, অফারটা দেখা যাচ্ছে ইয়া করে এখানে যে ফোকাস করা কত। হচ্ছে মূলত হচ্ছে এই যে 1000 মিনিট পর্যন্ত বোনাস। হ্যাঁ 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 এটাই। তারপর সেকেন্ডলি ফোকাস করা হচ্ছে এই
61 টাকা রিচার্জে, মাত্র 61 টাকা রিচার্জে। আর এটা হচ্ছে আমার অ্যাড এর মধ্যে। আর পিছনে মডেলটা দিচ্ছে হচ্ছে আমাদের এই পুরোটা অ্যাডকে আমরা যাতে মানুষের দৃষ্টিটা আকর্ষণ করতে পারি অ্যাটেনশনের জন্য। অ্যাটেনশনের জন্য আমাদের ইমেজ ইউজ করতে হবে, সেটা আমাদের যে পরের টপিকগুলোতে আসবে। কিন্তু মূলত আমার অ্যাড কোনটা? মূলত আমার অ্যাড তো হচ্ছে এই জিনিসটা, তাই না? 1000 মিনিট পর্যন্ত বোনাস। 1000 পর্যন্ত। এখন এখন দেখেন একদম ছোট্ট করে কি লেখা আছে নিচে, প্রতি রিচার্জে 100 মিনিট করে। তার মানে কি আমার শর্ত প্রযোজ্য টাইপের আর কি। হ্যাঁ, তো তার মানে কি আমার প্রথমে ফোকাস করতে হবে কি আমার টোটাল যে জিনিসটা, মানে মানুষের ইন্টারেস্টটাকে আমি একদিকে একদম ডাইভার্ট করে ফেলবো, যে আমাকে 1000 মিনিট বোনাস দিবে। তো 1000 মিনিট বোনাস দেওয়ার জন্য যখন দেখবে যে 1000 মিনিট কেন মানে বোনাস পাবো আমি, এর জন্য আমার কি করতে হবে, এটা তো মানুষ দেখবে। তখন সেকেন্ডলি দেখবে যে উপরে যে মাত্র 100 টাকা রিচার্জে। কিন্তু 100 টাকা রিচার্জে কেন দিবে, তখন যখন মানুষ একটু কনফিউজ হবে বা একটু কিউরিওসিটি মানুষের মনে জাগবে, তখন সে নিচে এই যে ছোট লেখাটা দেখবে। তো আমাদের প্রথম কাজ কি, তার মানে একটা অ্যাড যদি আমি জাস্টিফাই করতে চাই, মানে বা একটা অ্যাড যদি আমি ক্রিয়েট করতে চাই, মানুষের ফোকাস বা মানুষের অ্যাটেনশন যদি পাইতে চাই, তখন কি করতে হবে আমাকে, যে আমার অ্যাডের যে মেইন সাবজেক্টটা আছে, মেইন টপিক যেটা আছে ওইটাকে আমাকে ফোকাস করতে হবে। অ্যাডের মধ্যে আমার এই অ্যাডের মধ্যে প্রমোশন হইতেছে কিসের, আমাকে আসলে 100 টাকা রিচার্জ করতে হবে। কতবার 10 বার যদি আমি রিচার্জ করি তাহলে আমি এত টাকা পাবো। তো এখানে কোম্পানির প্রমোশনটা কোন দিক দিয়ে হইতেছে, যে তাকে টোটালি রিচার্জ করতে হবে কত, 610 টাকার মতো, যেহেতু 10 বার করতে হবে, প্রতি মিনিটে প্রতি রিচার্জে 100 মিনিট করে দিবে। তো তার কোম্পানির প্রমোশন কিন্তু হচ্ছে এদিক দিয়ে, যে 610 টাকা যদি রিচার্জ করে তাহলেই সে এই 1000 মিনিট পাবে। কিন্তু দেখেন এই জায়গায় এই জিনিসটা কত ঘুরে পেঁচায় বলছে, কিন্তু সে ফোকাস করছে কোন জায়গাটা, যেই জিনিসটাতে তার প্রমোশনটা বাড়ে। তার মানে কি আমাদেরকে মেইন টপিকটাকে ফোকাস তো করতেই হবে, তার সাথে সাথে কি যেই জিনিসটা দিলে তার প্রমোশন, মানে যে প্রোডাক্টের প্রমোশন করতেছি সেই প্রমোশনটা ইনডাইরেক্টলি হলেও যাতে বৃদ্ধি পায় আর কি। তার মানে আমাদের যে কোনো একটা অ্যাডের মধ্যে আমাদের প্রথম আমাদের সাবজেক্টের উপর খেয়াল রাখতে হবে, সাবজেক্টে কি আছে, সাবজেক্ট ওটাকে ফোকাস করতে হবে। কালো কলম যেটা দিলে 100 টেবিলের উপর, এটা কই উপর যে লাল রং, হ্যাঁ এটা তো আমার একটা আমি লেখা ছিল তুমি, তা আমি তো জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, সেকেন্ড জিনিসটা যেটা ইমেজটা আমি যেটা দেখতে পাইতেছি, আচ্ছা এখানে এই ইমেজটা দেখে আপনারা কেউ একজন বলেন যে আসলে এটা কিসের অ্যাড। এই অ্যাডটা দেখে জাস্ট বলেন যে এটা কিসের অ্যাড। ম্যাগাজিন ভাই? না, ম্যাগাজিন তো এটা জানি, এটা ম্যাগাজিন তো, এটা তো একটা অ্যাড, আসলে কোন কিছু একটা অ্যাড। স্পিকার মানে কি হচ্ছে রিপ্রেজেন্টার, সেই টাইপের কিছু। সবাই সেল কোন ওয়েবসাইটের খুব সম্ভবত অ্যাডের কিছু একটা মনে হচ্ছে। না, ওটা ওই একটা সাজাইছে একটা ওয়েবসাইটের মতো করে। আর ইয়া করেন, গেস আচ্ছা, করেন, আচ্ছা। মজা লাগতেছে আমার কাছে জিনিসটা। ওয়েট, কোনো কিছু সেল দিচ্ছে ভাই? হ্যাঁ এটা একটা টিকেট, এটা ঠিক আছে, কিন্তু আসলে কিসের টিকেট কেউ বলতে পারেন? কোন একটা ট্যুরের টিকিট, ফার্স্ট ওয়ার্ল্ড ট্যুর টাইপের কিছু একটা, ওয়ার্ল্ড প্রবলেম ট্যুর। হ্যাঁ আসলে এটা ট্যুরের টিকেট ছিল। চিন্তা করেন আমি এই জিনিসটা, এইটা অ্যাড দেখে আমার সাবজেক্টটা খুঁজে বের করতে, মানে এটা আসলে কিসের জিনিস। দেখেন এখানে ফোকাস করা হয়েছে কি, জ্যাসন ম্যানফোর্ড, যে ওনাকে ফোকাস করা হচ্ছে, যে অ্যারেঞ্জ করতেছে বা এই ট্যুরের ম্যানেজমেন্টে যে আছে তাকে ফোকাস করতেছে। কিন্তু আসলে আমার টিকেট, এটা তো হচ্ছে আমাদের যে ট্যুরের যে টিকেট, তার এই ট্যুরের টিকেট সেল করার আসলে এটা একটা অ্যাড। তার মানে কি এখানে কি আমার সাবজেক্টটা ফোকাস হয়েছে? সেক্ষেত্রে আমার অ্যাডটা কি হচ্ছে, এটা একটা ব্যাড অ্যাড হচ্ছে, এটা গুড কোয়ালিটি অ্যাড হচ্ছে না। এখন যখন আমি মার্কেটিং করতে যাব তখন এটা কি হবে, আমার এটা মার্কেটিং ফ্লপ হবে। তো আমাদের ডিজাইনারদের কাজ হচ্ছে কি, যখন মার্কেটাররা যখন আপনার কাছ থেকে একটা অ্যাড নিবে, নিয়ে এটা মার্কেটিং করবে, সেক্ষেত্রে আপনার দায়িত্ব এটা যে তার অ্যাডটাকে আপনি তার মেইন সাবজেক্টকে ফোকাস করে দেওয়া। একজন ডিজাইনারের দায়িত্ব হচ্ছে তার যে অ্যাডভার্টাইজার আছে বা মার্কেটার আছে তার কাছে তার মেইন যে সাবজেক্ট আছে সেটাকে ফোকাস করানো।
দেখেন আমার এটার মধ্যে কি হচ্ছে, আমার মেইন সাবজেক্টটাই সবচেয়ে ছোট করে দেওয়া, যেটা আমি দেখতে পাচ্ছি না, যে ট্যুর 2013। এই কারণে এটা একটা ব্যাড অ্যাড এর মধ্যে পড়ে গেছে। ওকে, তো পরে একটা যেটা আছে সেটা হচ্ছে স্পেস আর সাইজ। যেটা খেয়াল করেন, এই যে দুটা অ্যাড, দুটার মধ্যে কোনটা বেশি প্রফেশনাল লাগছে এটা তো বলা লাগবে না, এমনি বোঝা যাচ্ছে যে আমার বাম দিকের অ্যাডটা একটু প্রফেশনাল মনে হচ্ছে, যদি এটা একটু অন্য ল্যাঙ্গুয়েজে লেখা। কিন্তু যাই হোক, টেক্সটটা ইগনোর করেন, জাস্ট স্পেসিং এর দিকে খেয়াল করেন। দেখেন আমার মূলত একটা অ্যাড এর মধ্যে, যে কোনো একটা অ্যাড বা যে কোনো একটা পোস্টার হোক, ব্যানার হোক, বা যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে আমাদের যদি প্রফেশনালিজম যদি ধরে রাখতে হয়, তখন কি করতে হবে, যে আমার ওই অ্যাডটার মধ্যে টোটাল যে স্পেস আছে, দেখেন এটা একটা A4 পেপার মনে করেন, বা এটা একটা লেটার সাইজের পেপার। তো এই পুরো পেপারের মধ্যে যে যতটুকু সাইজ, আমার যত ইঞ্চ বাই যত ইঞ্চ, টোটালটা 3/1 শুধুমাত্র আমাকে খালি রাখতে হবে, মানে মিনিমাম রাখতে হবে। 3/1 আমাকে জায়গা মিনিমাম রাখতে হবে, যে আমি এখানে কোনো টেক্সট বা কোনো কিছু ইউজ করব না, কোনো টেক্সট ইউজ করব না, বা মার্কেটিং এর কোনো কিছু ইউজ করব না। হয়তো ইমেজ রাখতে পারি, ব্যাকগ্রাউন্ড শেপ রাখতে পারি, বাট ওই জায়গাটাকে আমার স্পেসিংটা খালি রাখতে হবে, টেক্সট ইউজ করতে পারবো না ওই জায়গাটাতে। কারণ কি, বুঝি না জিনিসটা, যখন আমি একটা আমি বুঝবো এত পার্সেন্ট খালি রাখতে হবে। এত পার্সেন্ট খালি রাখতে হবে বলতে ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপর। বুঝলাম কিভাবে যে 3/1 খালি আছে এটা বুঝবো? এটা তো আপনার চোখের আন্দাজেই দেখা যায়। যেমন খেয়াল করেন যে এই অ্যাডটার দিকে খেয়াল করেন, এখানে টেক্সট আছে কত পার্সেন্টেজ, আপনার চোখের নিজের একটা চোখের আন্দাজে আপনি দেখতে পাচ্ছেন যে এতটুকুর ভিতরে আমার টেক্সট আছে। টোটাল স্পেসিং হচ্ছে এতটুকু জায়গা শুধুমাত্র, সেটা তো সে একটা অবজেক্ট ইউজ করছে। কিন্তু এই অ্যাডটার দিকে খেয়াল করেন যে সে টোটাল মার্কেটিংটা করছে কি, টোটাল মার্কেটিং করছে কি, এই যে মানে তার একটা ট্যাগ লাইন দিচ্ছে এখানে, আর ওই যে যা বিবরণ দেওয়া আছে, টোটাল মার্কেটিংটা করছে এতটুকু জায়গার ভিতরে। আর এই যে ইমেজটা দেখতে পাইতেছেন, এই ইমেজটা হচ্ছে আপনার দৃষ্টি আকর্ষণের জন্য, এই ইমেজটা হচ্ছে তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য। কিন্তু খেয়াল করেন টোটাল প্রোডাক্ট প্রমোশনের মধ্যে তার টেক্সট কত পার্সেন্ট ইউজ করছে, খেয়াল করে দেখেন যে টোটাল টেক্সট কত পার্সেন্ট ইউজ করছে। শুধুমাত্র দেখা যাচ্ছে যে এতটুকু অংশই টেক্সট ইউজ করছে, আর এই অংশটা যেটা, এটা আমার কি টেক্সট হিসেবে ধরতে পারবো না, এটাকে আমি টাইপোগ্রাফিতে ফেলতে হয়। তো আমার সেটা তো দেখলাম, বুঝলাম যে আমাদের বেশি টেক্সট ইউজ করতে পারবো না একটা ইমেজে, এটা বুঝলাম যে আমাদের এটা থেকে একটা আইডিয়া পাইলাম মূলত, যে আমাদের বেশি টেক্সট ইউজ করতে পারবো না, যাতে হিবিজিবি না হয়, কিছু স্পেস আমাদের খালি রাখতে হবে একটা অ্যাডের মধ্যে। কিন্তু আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি, দেখেন এই যে আমার এই যে সাইডে মার্জিনটার দিকে খেয়াল করেন, তো আমার একটা, ধরেন আমি একটা A4 পেপার নিয়ে কাজ করতেছি, A4 পেপার নেই, বা যে কোনো সাইজেরই পেপার নেই, বা যে কোনো একটা ডকুমেন্ট নেই, আমার একটা ছোট 2 ইঞ্চ বাই 3 ইঞ্চের একটা বিজনেস কার্ডই বা হোক, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাকে কি করতে হবে, 10% জায়গা খালি রাখতে হবে হচ্ছে এই মার্জিনের জন্য। আমার এটার মধ্যে থেকে, সরি, এটার থেকে কিছু অংশ কাটা পড়ছে, এই জন্য নিচে দিয়ে মার্জিনটা আমার দেখা যাচ্ছে না, কিন্তু এটা তো মার্জিন আছে প্রত্যেকটার মধ্যে। প্রত্যেকটা অ্যাডের মধ্যে আপনাকে এরকম দেখেন, এখানে মার্জিনটার দিকে খেয়াল করেন, সমান প্রত্যেক দিকে সমান, মিনিমাম 10% জায়গা আপনাকে একটা মার্জিন রাখতে হবে সাইড থেকে, আপনাকে একটা মার্জিন রাখতে হবে। এটা হচ্ছে বাধ্যতামূলক। তো আপনার একটা ডিজাইন যখন আপনি করবেন, ডিজাইনের সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে কতটুকু সাইজ, আমি ডিজাইনের সাইজ নিলে আমার ওই পেজের সাথে আমাকে ফিট করতে হবে, অথবা হচ্ছে আমার এই ডিজাইনটা কোন টাইপের, এই ডিজাইনটা কোন টাইপের পেজের মধ্যে আমি প্রিন্ট করলে ওই ডিজাইনটা আমার দেখতে ভালো লাগবে, বা এই রোলটা মেনটেন করবে। তো আমাকে মূলত এটা মাথায় রাখতে হবে যে আমাকে মিনিমাম 30% থেকে 40% জায়গা আমাকে খালি রাখতে হবে পুরো ডিজাইন থেকে। এরপর 10% জায়গা আমার মার্জিনে দিতে হবে, ওটাও খালি রাখতে হবে। এর ভিতরে আপনাকে, এরপরে মাঝখানে যে ডিজাইন আছে এর মধ্যে আপনি টেক্সট ইউজ করে আপনার প্রমোশন করেন। আর এর জন্য কি করতে হবে, এটা পরবর্তীতে দেখতে হবে, মানে প্রমোশন করার জন্য কিভাবে ফোকাস করবেন জিনিসটা, এটা পরবর্তীতে স্লাইড করে দেখবেন। এখন দেখেন টেক্সট এন্ড টাইপোগ্রাফি।
দেখেন এটা হচ্ছে একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট, এটাও একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট। এটা হচ্ছে একটা লাইফ ইন্স্যুরেন্সের প্রোডাক্টের সম্ভবত, আর এটা হচ্ছে একটা সস বাই টাইপের কিছু। তো খেয়াল করেন যে একটা প্রোডাক্ট, এটা মানুষের শুধুমাত্র সুন্দর মানে টেক্সট থাকলেই আমার এই প্রোডাক্টটা যে সুন্দর লাগবে বা এটার বর্ণনা যদি আমি একদম বিস্তারিত দিই তাতে যে আমার প্রোডাক্টটা সেল হবে, ওটা কিন্তু না। ওটা মানুষের চোখে অ্যাডভার্টাইজমেন্টটা এটা আকর্ষণীয় হতে হবে। সেক্ষেত্রে আমাদের টেক্সট আর টাইপোগ্রাফি এটা ইউজ করা বলবো না, এটাকে আসলে কন্ট্রোল করে আপনাকে ইউজ করতে হবে, যেটা আপনার একটা লিমিটেশন রেখে ইউজ করতে হবে, যে এতটুকু আমি যদি ইউজ করি তখন এটাকে আমার দেখতে সুন্দর লাগবে, বা সিম্পল, যতটুকু সিম্পল রাখা যায় ততটুকু সিম্পল রেখে আপনাকে এটা ইউজ করতে হবে টেক্সটগুলো। খেয়াল করে দেখেন যে আমার এই অ্যাডটার মধ্যে জাস্ট 4টা ওয়ার্ড ইউজ করে তার টোটাল প্রমোশন করছে। সে একটা তার বোতলের দিয়ে আমি জাস্ট এতটুকুর ভিতরে তার টাইপোগ্রাফি হয়ে গেছে, তার অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে। আর এইখানটাতে সে করছে কি এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট বিবরণ দিছে, কোন জায়গায় কি হবে, কিভাবে কি করতে হবে, কোন জায়গায় ঠিকানা সব অ্যাড করছে। তো সেক্ষেত্রে আমাদের একটা ক্লায়েন্ট যখন আপনাকে দেখবে, আপনি যখন কারো হাতে একটা লিফলেট দেন, সেটা সর্বোচ্চ 10 থেকে 12 সেকেন্ড দেখে এরপরে আস্তে করে চোখের সামনে থেকে সরাই ফেলে বা ফেলে দেয়। কেউ এতটা সময় নিয়ে আপনার লিফলেটটা দেখে না। যার কাছে এটা ইন্টারেস্টিং মনে হয়, দেখে যে আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, সে এটাকে খুঁজে নিবে, নিজে খুঁজেই নিবে। ক্লায়েন্টের অতটা আগ্রহ নেই যে সে আপনার এই জিনিসটা পড়বে, পড়ে এরপর আপনার প্রোডাক্টের বিবরণ নেবে। যার কাছে ক্লায়েন্ট মানে এই প্রোডাক্টটা আপনার আকর্ষণীয় লাগবে, সে নিজ থেকেই আপনার কাছ থেকে খুঁজে নেবে সে, যে এই প্রোডাক্টটা আসলে কেমন হয়। তো এটা বিবরণের জন্য সে আপনি ছোট একটা ওই যে এখানে নিচে একটা ওয়েবসাইট দিয়ে দিছে, সেই ওয়েবসাইট থেকে খুঁজে নেবে। এটা হচ্ছে বর্তমানে মানুষের মেন্টালিটি থেকে। তো আমাদের কি করতে হবে, লিমিটেড অ্যামাউন্ট অফ ফন্ট ইউজ করতে হবে। এখন আমি ফন্ট ইউজ করব, ঠিক আছে, এখন ফন্ট বেশি বড় বা ছোট হয়ে গেলেও এটা সমস্যা। যে এই অংশটা আমি আচ্ছা আরো কিছু অ্যাড দেখাই অন্য কোনো স্লাইড থেকে। আচ্ছা ভাই টেক্সট টাইপোগ্রাফি কনসেপ্টটাকে আরেকবার রিপিট করা যায়? টাইপোগ্রাফি, হ্যাঁ মানে যে কনসেপ্ট আসলে সামারিটা আসলে বুঝি নাই। হ্যাঁ সামারিটা আস্তে আস্তে করতেছি, এখন সামারিতে আসি নাই। যে সেটা হচ্ছে আমাদের একটা লিমিটেড অ্যামাউন্ট অফ ফন্ট ইউজ করতে হবে, মানে আমরা অতিরিক্ত ফন্ট ইউজ করতে পারবো না। জাস্ট শর্টকাটের ভিতরে যেভাবে আমরা বোঝাইতে পারি আমাদের মার্কেটে প্রোডাক্টের প্রমোশন হয়। আপনি আপনার যে অ্যাড দিয়ে আপনার যে কনসেপ্টটা, এই অ্যাডটাকে আপনি একটা যে কোনো একটা কনসেপ্ট আপনাকে বের করতে হবে। মার্কেটার বলবে যে আমার এই প্রোডাক্টের মার্কেটিং এর জন্য একটা ডিজাইন দরকার। এখন ওই ডিজাইনটাকে আপনি কিভাবে ইন্টারেস্টিং করবেন মানুষের সামনে, সেটা আপনার ব্যাপার, এটা ডিজাইনারের কাজ। সেটা আপনার এটা কোনো কেউ আপনাকে বলবে না, এটা আপনি নিজেই খুঁজে বের করতে হবে যে এটা কিভাবে মানুষের কাছে ইন্টারেস্টিং করতে হয়। তো সেক্ষেত্রে এখন আপনাকে চিন্তা করতে হবে, শুধু ইন্টারেস্টিং করলে হবে না, জিনিসটা হচ্ছে একদম লিমিটেড টেক্সট দিয়ে শর্টকাটে আপনাকে বোঝাতে হবে। শর্টকাটে আপনি একদম বিস্তারিত বর্ণনা, আপনাকে ক্লায়েন্ট বললো যেটা যাতে আমার সবকিছু বুঝতে পারে, আমার যে আপনার ক্লায়েন্ট বলবে যে আমার এই প্রোডাক্টটা যে এই প্রোডাক্টের লিফলেটটা আমি যার কাছে দিব, সে যাতে বুঝতে পারে আমার প্রোডাক্টের ভিতরে কি কি আছে, কি কি সুবিধা পাচ্ছে। এখন এটা তো ক্লায়েন্ট বলে দিবে আপনাকে, ক্লায়েন্ট তো বলবেন এটাকে আপনি টেক্সট ইউজ করে করবেন নাকি আপনি কোনো ডিজাইন ইউজ করে করবেন। তো টেক্সট যদি ইউজ করতে যান, আপনি খেয়াল করেন যে একটা টেক্সট আপনি ইউজ করলেন, এখানের মধ্যে পুরো এরকম একটা গরু রচনা লিখলেন, লেখার পর চিন্তা করেন যে এই লিফলেটটা যার হাতে যাবে, যে একজন প্রোডাক্টের বায়ার, সে যখন অ্যাডটা নিয়ে পড়বে, সে কতক্ষণ এটা নিয়ে পড়ার মেন্টালিটি নিয়ে থাকবে যে আমি এটা পুরোটা পড়বো আজকে 1 ঘন্টা লাগে একটা প্রসপেক্টাস। অবশ্যই এটা পড়বে না। সে হয়তো আপনার কার হাতে একটা লিফলেট দিলেন, বা আমরা যেটা মূলত করি, এটা লিফলেট দেয় দিলে এক নজর একটু দেখি, দেখে যদি মনে হয় যে এটা খাবারের অ্যাড, হ্যাঁ খাবারের অ্যাড, বুঝতে পারছি, এই দোকান দেখলাম, ভালো খাবার কি আছে এটা, ওকে ফালাই দিই। যখন দেখি যে অতিরিক্ত টেক্সট, তখন কি করি, প্রথমেই আশপাশে কোনো বাচ্চা কাচ্চা বা টোকায় থাকলে ওর হাতে দিয়ে দিই, বা ওখানে ফালাই দিই, বা হাতে নিতেই চাই না লিফলেট যেটা দেয় রাস্তাঘাটে, লিফলেট যখন বিলি করে, তাই তো। তো আমাদের কি করতে হবে, একদম লিমিটেড অ্যামাউন্ট অফ টেক্সট ইউজ করে আমাকে ডিজাইন ওই আমার কনসেপ্টটাকে এখানে ফোকাস করতে হবে।
আমি এখন কিছু মানুষের ইন্টারেস্ট বাড়ানোর জন্য আমি টাইপোগ্রাফি ইউজ করতে পারি এখানে। টাইপোগ্রাফির জন্য না, যে আমাদের এখানে দেখেন শুধু টাইপোগ্রাফি না, এই যে কিছু ইমেজোগ্রাফিও করছে। এটা আপনার গ্রাফিক ডিজাইনের ভিতরে যেটা পড়লো, সেই বিভিন্ন প্রোডাক্ট এনে বা ফটোগ্রাফি করেও দরকার লাগতে পারে। আপনাকে মার্কেটার তো বলে দিবে যেটা করো। এখন এটা আপনি ইমেজ কোত্থেকে আনবেন, এটা মার্কেটারকে আপনি বলতে পারবেন না। আপনার দরকার হলে আপনি ফটোগ্রাফার ভাড়া করে হলেও করতে হবে, অথবা স্টক ইমেজ কিনে নিয়ে এরপর সেটা আপনাকে ইউজ করতে হবে। এখন দেখেন আমি যে কালারটা ইউজ করলাম, এখানে টেক্সটের যে কালার ইউজ করছি, এখন যদি আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করতাম, ব্ল্যাক আর হোয়াইট এটা ইউনিভার্সাল কালার, এটা দেওয়া যায়। আমি যেখানে ব্লু ইউজ করতাম, আমার একটা কোম্পানির ব্র্যান্ড, এই ব্র্যান্ডিং এর মধ্যে লোগো থেকে শুরু করে বিল্ডিং এর একদম কারো কোনো একটা ইটো নাই যেটা আমার নীল রঙের, সেখানে আমি একটা ডিজাইনের মধ্যে এখানে আমি টোটালটা আমি নীল রঙের একটা ডিজাইন করলাম। সেক্ষেত্রে আমার কি হচ্ছে, ব্র্যান্ডের যে প্রমোশনটা আছে, এখন প্রাণ কোম্পানির আমি একটা লোগো বা একটা কিছু কাজ করি, সেক্ষেত্রে আমাকে আমি যদি লাল রংটা না রাখি, লাল আর হলুদ রংটা যদি না রাখি, সেক্ষেত্রে কি হবে, এটা যে প্রাণ কোম্পানির কোনো অ্যাড, সেটা মানুষ বুঝতে অনেকক্ষণ লেগে যাবে। তো সেক্ষেত্রে ক্লায়েন্ট তো চাবে অবশ্যই যে এটা আমার প্রোডাক্ট, আমার কোম্পানির প্রোডাক্ট, সেটাকে আমাকে প্রমোশন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ব্র্যান্ড কালারটাকেই প্রায়োরিটি দিতে হবে। ব্র্যান্ড কালারটা আমি কই পাবো, ব্র্যান্ড কালারটা আমি নিব হচ্ছে ক্লায়েন্টের প্রথম আমার হচ্ছে আমার লোগো। বাই চান্স লোগোতে আমি কালার পাইলাম না, বা লোগোটা আমার কাছে ওই যে ব্র্যান্ড অরিজিনাল যে কালারটা সেটা আমার কাছে নাই, সেক্ষেত্রে আমি কালার কই থেকে নিতে পারি, কালার নিতে পারি হচ্ছে ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে, বা বিজনেস কার্ড যেটা আছে ওইটা থেকে। সেখানে যদি না পাই, আমি ক্লায়েন্ট কি জিজ্ঞেস করতে পারি যে আপনার কি কোনো কালার চয়েস আছে, তখন যদি ক্লায়েন্ট বলে যে হ্যাঁ আমার এটা আছে, তখন এটা ইউজ করতে পারি। যদি বলে না নাই, তোমার ইচ্ছা মতো ইউজ করো তুমি, সেই ক্ষেত্রে আপনি আপনার কালার ইউজ করতে পারেন। তাও হচ্ছে কি, আমাদের কিছু কালার কম্বিনেশন পাওয়া যায় ওয়েবসাইটে, বা ওই কালার চার্ট পাওয়া যায়, ওইখান থেকে চার্ট থেকে আপনি কালার নিয়ে ইউজ করতে পারেন। কারণ সব কালার নিয়ে যদি ইউজ করেন, যে কোনো কালার, যে কোনো একটা কালার কোড ইউজ করলে এটা প্রিন্টে ভালো আসে না। কিছু কিছু কালার কোড আছে যেগুলো প্রিন্টে খুবই ভালো রেজাল্ট দেয়, আর কিছু কিছু কালার কোড আছে যেটা আপনি ইউজ করলে আপনার প্রিন্ট স্পয়েল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে আমাদের কালারটা রাখতে হবে। প্রথম আমাদের কালারের চয়েস কি, যে আমাদের টোটাল ডিজাইনের মেইন একদম ফোকাল মানে ফোকাস করা, যে আমার ফোকাস করতে হবে যে ফোকাল কালার, সেটাকে আমার কি করতে হবে, একদম ব্র্যান্ড কালার থেকে নিতে হবে। আমার এই যে এই প্রোডাক্টের আমার কালার কি, যেহেতু টমেটো সস, তার মানে কি টমেটোর কালারটাকে আমাকে এখানে ফোকাস করতে হবে। আর টেক্সটের অ্যালাইনমেন্টের ব্যাপারটাতেও খুব খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে অ্যালাইনমেন্ট যদি ঠিকঠাক না থাকে, যেমন ধরেন আমি এই যে এই অ্যাডটার দিকে খেয়াল করেন, এটার মধ্যে দেখেন এখানে কিছু টেক্সট দিছে, এখানে দিছে, এখানে দিছে, এখানে দিছে, এখানে অ্যালাইনমেন্টের একদম পুরা ইজ্জত লুটে দিছে আর কি, যেটা কোনো অ্যালাইনমেন্ট বলতে কিছু নাই এখানে, যেখানে যা পারছে টেক্সট বসায় দিছে। আসলে ক্লায়েন্ট কি, এখন আপনার একজন ভিউয়ার যেটা আছে, যে এটা অ্যাডটা দেখবে, মূলত একদম আপনার অ্যাডের যে প্রিন্ট রেজাল্টটা যে দেখবে, সে একবার কিছুক্ষণ এখানে কিছুক্ষণ পড়বে, এখানে কিছুক্ষণ পড়বে, এখানে কিছুক্ষণ পড়বে, এখানে কিছুক্ষণ পড়বে, পড়ার পর কি হবে, সে নিজেই বোর হয়ে যাবে যে আমি আসলে কোন জায়গায় কি পড়তেছি আমি আসলে বুঝতে পারতেছি না। তো আমাকে কি করতে হবে, টেক্সটের অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে। কারণ এই একটা মোটামুটি অ্যালাইনমেন্টটা ঠিক আছে, যে এখানটাতে এই টপিকটা আছে, এখানটাতে এই টপিকটা আছে, জাস্ট টপিক অনুসারে ভাগ করে দিছে। এটার দিকেও খেয়াল করেন, আমি যদি এখন টোটাল এখানে টমেটো বানাইলাম, এই পাশে দিয়ে আমি টাইপোগ্রাফিটা দিতাম, এটা ভালো লাগতো না। বা এটাকে যদি আমি লেফট অ্যালাইনমেন্ট বা রাইট অ্যালাইনমেন্ট করে দিতাম, তাও অতটা ভালো লাগতো না আমার এই ডিজাইনের ক্ষেত্রে। তো আমার ডিজাইন অনুসারে টেক্সটের অ্যালাইনমেন্টটাকে আমার ঠিক রাখতে হবে। আর ফন্ট সাইজটার ব্যাপারে, আমি যদি এখানে ছোটখাটো একটা ফন্ট ইউজ করি, তাতেও আমার এই ডিজাইনের সাথে যাবে না। আমার ফন্টের সাইজটাও আমার যে মার্কেট স্ট্যান্ডার্ড কিছু ফন্ট সাইজ আছে, যে এই প্রোডাক্টের জন্য এই ফন্ট সাইজ ইউজ করতে হয়, এটা পরবর্তীতে প্রোডাক্ট যখন তৈরি করবো তখন দিয়ে দিব। ওই ফন্ট সাইজটাই আমাদেরকে মেনটেন করে চলতে হবে। যেমন হচ্ছে একটা A4 পেপারে আমরা সাধারণত ভিতরে যে টেক্সটগুলো আছে, ভিতরে টেক্সটগুলো এগুলা রাখা হয় হচ্ছে 12 মতো রাখা হয়। কন্ট্যাক্ট ডিটেলস গুলো রাখা হয় হচ্ছে 8 থেকে 10 মধ্যে, এগুলো রাখা হয় 14। আর লোগো বা এগুলা রাখা হয় সম্ভবত 18 থেকে 16 মতো। তো এগুলা ফন্ট সাইজ এগুলো কি পরে বলে দিবেন আমাদেরকে? হ্যাঁ, প্রোডাক্ট যখন তৈরি করবেন তখন তো বলে দেওয়া হবে কোন প্রোডাক্টের জন্য কোনটা। আচ্ছা, প্রোডাক্ট বানানোর সময় তখন এমনি বুঝতে পারবেন আপনারা, আস্তে আস্তে একটা প্রোডাক্ট বানালে এমনি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা, যেটা হচ্ছে এখন হচ্ছে পিকচার এন্ড ইমেজ যেটা ইউজ করতে হবে। খেয়াল করেন আমার এখানে একটা টেক্সট, একটা টেক্সটগুলো কেউ পড়েন না, টেক্সট পড়লে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই টেক্সটটার দিকে, এই ইমেজটার দিকে খেয়াল করেন, এই অ্যাডটার দিকে। এই অ্যাডটার মূলত কি কিসের, যদি আমরা কেউ প্রশ্ন করা হয় তখন আমরা মূলত কি আসে, যে আমাদের নেটওয়ার্কিং টাইপের কিছু একটা আসে মাথায়, যেহেতু তার দিয়ে বিভিন্ন দিকে ছড়াই দিচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি ইন্টারনেটের কিছু আছে। হ্যাঁ, আমাদের মাথায় আসছে এটা ডিজিটাল কিছু একটা, বা কোনো একটা নেটওয়ার্কিং কিছু, বা ইন্টারনেটের লাইনের একটা অ্যাড হইতে পারে, বা যে কোনো কিছু একটা আইটি রিলেটেড কোনো কিছু আমাদের প্রথমে মাথায় চলে আসে। তখন আমরা একটা দেখলে বুঝতে পারতেছি যে আমাদের যেখানে মরুভূমিও ইউজ করছে দেখেন, তার মানে কি এটা ইজিপ্টের একটা আইপি নেটওয়ার্কের একটা অ্যাড, তারা এটা ইমেজটা দিয়ে ফোকাস করছে অ্যাডটাকে। এখন দেখেন আমি এখানে ইউজ করলাম এই যে এই টেক্সটটা, একটা মেয়ের ছবি, ঠিক আছে। আমার এই অ্যাডটা কিসের অ্যাড বলতে পারেন? এই অ্যাডটা হচ্ছে আমাদের একটা অটোক্যাডের ট্রেনিং এর অ্যাড। এটা দেখলে কিছুই মনে হয় না, এখন বিরক্ত এই লাগে। অ্যাডটা যদি যখন দেখবেন, এই অ্যাডটা দেখে আপনার কিছুই মনে হবে না যে এটা আসলে কিসের অ্যাড। আপনার টেক্সট পড়ে যেহেতু বুঝতে হয়, তাহলে আমাদের মাল্টিমিডিয়ার গ্রাফিক্সের মাল্টিমিডিয়ার আমাদের সুবিধাটা কোথায় এখানে ইউজ করা হলো? ওই সুবিধা তো আমি নিতে পারছি না। ওই ডিজাইন যে আমার তো ডিজাইনের দরকার পড়ছে না এখানে, যদি আমার টেক্সটের সাথে আমার ওই ইমেজের কোনো রিলেভেন্ট ইমেজ যদি আমি ইউজ করতে না পারি, সেক্ষেত্রে কি হচ্ছে, আমার আমার অ্যাডের যে মূল উদ্দেশ্যটা সেটাই ব্যাহত হচ্ছে। মানে আমার মাল্টিমিডিয়া অ্যাড তৈরি করার কোনো লাভই হচ্ছে না এখানে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে একটা ইমেজ যখন ইউজ করবো সেক্ষেত্রে আমাদের একটা রিলেভেন্ট ইমেজ ইউজ করতে হবে। সেজন্য হয়তো হতে পারে আপনাকে একটা স্টক ইমেজ কিনতে হতে পারে, বা আপনার ফটোগ্রাফার ভাড়া করতে হতে পারে। ভাড়া তো আর করতে হয় না, স্টক ইমেজ কিনে নেয়, বা বাংলাদেশি ডিজাইনার যারা আছে ম্যাক্সিমাম গুগল থেকে ডাউনলোড করে নেয়, যেটা যেটা মূলত ওই অ্যাকাউন্ট ব্যান খাওয়ার মূল কারণ। কারণ হচ্ছে একটা স্টক ইমেজ বা একটা ওই কপিরাইট করা ইমেজ আপনি যখন আপলোড করে দিলেন, তখন তো আপনার অ্যাকাউন্টটাতে সুন্দর মতো একটা সিল পড়ে গেল যে আপনি কপিরাইটেড প্রোডাক্ট ইউজ করছেন। ভাই স্টক পিকচার জিনিসটা আসলে কি? স্টক ইমেজ হচ্ছে স্টক ইমেজ যেগুলো পেইড ইমেজ, যেমন আপনি একজন ফটোগ্রাফার, এটা আপনি একটা মার্কেট প্লেসে আপলোড করে রাখছেন। ফটোগ্রাফারদেরও কিন্তু মার্কেট প্লেস আছে, যেমন যে কি যেন শাটার স্টক, এরপর গিটি হাব না কি যেন আছে, আরো এরপর আরো অনেক মার্কেট প্লেস আছে। ওই ফটোডিউন, ওগুলাতে আপনি ইয়া পাবেন। আপনি ওটা আপনার ফটোগ্রাফারদের জন্য মার্কেট প্লেস, যে আপনার কিছু প্রোডাক্টের আপনি ছবি তুলে রাখলেন, ওই ছবিটা আপনি কেউ কিনে আপনার কাছ থেকে কিনে ইউজ করবে। যখন কিনবেন আপনি তাকে লাইসেন্স দিয়ে দেবেন যে আপনি এই কাজে ইউজ করতে পারবেন। কমার্শিয়াল লাইসেন্স দিয়ে দিলে সে কমার্শিয়াল কাজে ইউজ করতে পারবে তার তার কাজে। আর এমনি নরমালি ইউজ করার জন্য হলে তো ওই লাইসেন্স অনুসারে স্ট্যান্ডার্ড লাইসেন্স নিয়ে করবে। যদি ভাই মনে করেন সাপোজ গুগল অনেক ভিতর থেকে একটা ছবি যদি কেউ ডাউনলোড করে হ্যাঁ, তারপর কাজ গুগল করে, দেখেন, গুগলের এটা ক্লায়েন্ট বুঝবে যে গুগল থেকে নামাইছে? এটা ক্লায়েন্ট বুঝবে না, বুঝবে হচ্ছে আমার যে ওয়েবসাইটের, মানে যে মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসে তো আপনার কম্পিটিটর আছে না কিছু, তারা কি চাইবে, যে আপনাকে নিচে নামায়া তারা উপরে উঠুক। এটা ক্লায়েন্ট দেখা দরকার না, তারাই নিজ দায়িত্বে আপনার এটা খুঁজে বের করবে যে আপনি কোন জায়গাটাতে ভুল করছেন। এই জন্য আমি বলি যে আপনারা ওই বড় গ্রুপটাতে দেন, তাহলে মানুষ দেখে আপনার ভুলটা ধরবে। এখন যদি ভুলটা ধরে অভ্যাস হয়, তখন আর এটা গায়ে লাগবে না। এই জন্য আমি বড় গ্রুপে আপনাদের পোস্ট দিতে বলি, যেটা হচ্ছে তখন আপনার যে কম্পিটিটর আছে তারাই আপনাকে দেখাই দিবে, যে বলবে যে তুমি এখান থেকে এই জিনিসটা কপি করছো। আবার মার্কেট প্লেসে যারা মেনটেন করে, মার্কেট প্লেসের যে সফটওয়্যার বা রোবট আছে, তারা করে কি, এটাকে সার্চ ইঞ্জিনের সাথে আপনার যে ইমেজটা ইউজ করছে, ইমেজ দিয়ে কিন্তু ইমেজ সার্চ করা যায়। ইমেজটাকে গুগল বা যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবগুলোতে সার্চ করবে, সার্চ করে দেখবে যে আপনার কোন সাইট থেকে এই ইমেজটা আসছে। যে ওই ইমেজটা যখন দেখবে যে এটা পেইড ইমেজ বা এটার যে কপিরাইটেড ইমেজ, তখন আপনার এটা অ্যাকাউন্টটা মানে ওই এটাকে তারা ফ্ল্যাগ করে দিবে। কয়েকবার ফ্ল্যাগ হলে আপনার অ্যাকাউন্ট এমনি ব্যান্ড হয়ে যাবে। এছাড়া আপনি রিপোর্ট যখন করবে, তখন আপনাকে বলবে যে তুমি এটা যে পারমিশন আনছো, এই ইমেজটা ইউজ করছো, এটা তুমি প্রমাণ দেখাও। তখন আপনি যদি পারমিশন ওই যে অরিজিনাল মালিকের কাছ থেকে পারমিশন আনতে পারেন, তখন আপনার অ্যাকাউন্টে থাকবে না। যদি না পারেন, তখন আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তো সেক্ষেত্রে আমাদের স্টক ইমেজ বা যে কোনো হুটহাটে একটা ইমেজ নিয়ে আসলে হবে না। ইমেজটা আমার রিলেভেন্ট হতে হবে এক জিনিস, রেজুলেশন মেনটেনিং করতে হবে, তার উপর হচ্ছে আমার ইমেজটা আসলে মালিকানা যেটা আছে ওটাও আমাকে
মাথায় রাখতে হবে যে এটা আসলে কি আমি পেইড ইমেজ ইউজ করতেছি, এটার মালিক কি আমি কি টাকাতে কিনছি নাকি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসছি আরেকজনের ফেসবুক প্রোফাইল থেকে। মূলত গুগল সাধারণত গুগল থেকে এটা ইউজ করা না করার জন্য রিকমেন্ড করা হয়, কিন্তু কিছু কিছু ইমেজ আছে যেগুলো স্টক ইমেজ বা মানে পেইড ইমেজ, যেগুলো কিনে অনেকে কিনতে হয়, হাই রেজলিউশন ইমেজটা কিনতে হয়। তো এই হাই রেজলিউশন ইমেজটা অনেকে কিনে রাখে, কিনে যদি আবার নিজের ওয়েবসাইট ইয়া করে তখন ওখান থেকে ডাউনলোড করে নিল, তখন কে কিনছে এটার তার প্রমাণ নেই, কিন্তু ইমেজটা তো কিনতে হয়, এটা তো প্রমাণ আছে নাকি। যেটা বিক্রি করা যায় ওটা আপনি ইউজ করতে পারেন, কিন্তু একজন বললো যে এই ইমেজটা শুধুমাত্র আমার ওয়েবসাইটের জন্য। আপনি একটা ছবি তুললেন, আপনি একজন ফটোগ্রাফার, সে বললো যে আমি ছাড়া এই ইমেজটা কেউ ইউজ করতে পারবে না, তখন কি করবেন? তখন যদি এটা ডাউনলোড করে ফেলেন তখন তো আপনার কপিরাইট পলিসিতে পড়ে গেলেন। ওকে, এখন একটা জিনিস খেয়াল আচ্ছা করেন। আরে ভাই, হ্যাঁ মনে করেন সাপোজ আপনি যে বলতেছেন যে আমি ছবি কিনে তারপরে কাজ করি, হ্যাঁ কি ডিপেন্ড করে আমার ক্লায়েন্ট কতটুকু বাজেট দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, নাকি নিজের থেকে যে করতে হতে পারে অনেক সময়? ক্লায়েন্ট আপনাকে আপনার কাছে যখন অনেক সময় দেখবেন যে আপনার কাজের জন্য আপনি কিছু স্টক ইমেজ ডাউনলোড করে রাখতে পারেন, যখন আপনি প্রফেশনাল ডিজাইনার হবেন তখন আপনি ডাউনলোড করে রাখবেন নিজেই আপনার কাজের সুবিধার্থে। আমাকে বারবার গুগল কাটতে হবে না, আপনার ড্রাইভেই থাকতেছে। আর ক্লায়েন্ট যখন বলবে যে আমাকে এই ইমেজটা ইউজ করে একটা ইমেজ করে দাও, তখন ক্লায়েন্টকে বলবেন যে আমাকে ইমেজটা কিনে দেন, অথবা আমাকে এই এক্সট্রা এত চার্জ দেন, আমি এটা ইমেজটা কিনে দিচ্ছি, এটা বলতে পারেন। অথবা মাঝে মাঝে যখন বলবে যে কেনার ব্যাপারটা আসবে, দেখা যাবে যে অনেক সময় কিছু কিছু ইমেজ আছে যে এটা একটু পাইরেসি করে পাওয়া যায়, ওই পাইরেসি করে আপনি আনতে পারলে আনেন। এখন সব ইমেজ যে পাবেন এটা তার কথা নেই, আপনি যেটা ইউজ করতে চান ওটা তো সবসময় পাবেন না। হাই রেজলিউশন ইমেজটা তো ইউজ করতে হবে আপনাকে প্রোডাক্টের কোয়ালিটি ঠিক রাখার জন্য। কারণ হচ্ছে আপনি একটা বিলবোর্ড তৈরি করবেন, এর মধ্যে আপনি একটা লো রেজলিউশনের ইমেজ দিয়ে দিলেন, যখন প্রিন্ট হবে তখন দেখবেন যে এটা আপনার প্রত্যেকটা কালারের জন্য একটা একটা বক্স দেখে দিতেছে ওই বিলবোর্ডের মধ্যে। 1 কিলোমিটার দূরে না গেলে আপনার ওইটা অরিজিনাল ইমেজ দেখা যাবে না, কাছকে দেখলে ওই বক্সে দেখা যাবে। ওকে, আমাদের এই দুটা অ্যাডের দিকে খেয়াল করেন। এটা হচ্ছে আমাদের হলিক্স এর অ্যাড, আর এটা হচ্ছে যে কোনো একটা সিনেমা থিয়েটারের অ্যাড। এখন দেখেন আমার ইমেজ এই দুটার মধ্যে কোনটা বেশি প্রফেশনাল মনে হচ্ছে? অবশ্যই এটা। কারণ কি? হরলিক্সেরটা। হ্যাঁ, কারণ কারণ কি? এটা হচ্ছে হরলিক্সের কালারটাকে রিপ্রেজেন্ট করতেছে, হ্যাঁ, আমাদের বা হরলিক্স এর কালার কিন্তু হরলিক্সের মূলত কালারটা আমাদের দেখেন মাথায় একটা জিনিস খেয়াল করেন বিল্ডিং। যে হরলিক্স এর কালার কি, আমরা যে হরলিক্স খাই হরলিক্স এর কালারটা কি? সাদা টাইপের, কি বলে এটা, এই কালারটার নাম কি যেন, ইয়েলোইশ হোয়াইট, যেটা হলদে হলদে টাইপের সাদা, ওই টাইপের কালার হরলিক্স এর। অফ হোয়াইট। হ্যাঁ, অফ হোয়াইট না, অফ হোয়াইট তো হচ্ছে সাদার মধ্যে একটু গ্রে টাইপের, যেটা এটা হচ্ছে হলদে টাইপের একটু শেড আর কি। যাই হোক, আমরা কালারের শেড দেখলে বুঝতে পারবো, আমাদের কালারের নাম মনে রাখার দরকার নেই। যাই হোক, এখন এটার মধ্যে একটা জাস্ট ব্লু একটা বর্ডার দিছে, সে কারণে আমরা এখন পুরো ইমেজ থেকে আমরা হোয়াইট তো ইউজ করতে পারতেছি না ব্র্যান্ডিং এর জন্য। হোয়াইট ইউজ করলে এটাতে প্রফেশনাল কিছু পাচ্ছি না, কারণ একটা ব্ল্যাঙ্ক পেজও হোয়াইট হয়। আর প্রিন্টারের মধ্যে হোয়াইট কালার বলতে কোনো কালার নেই, জানেন? কোনো প্রিন্টারের মধ্যে হোয়াইট কালার বলতে কোনো কালার নেই। আমাদের যে প্রিন্টার গুলো আছে এটা মূলত কি, ওই যে বললাম CMYK, এই 4টা কালারই আছে, হোয়াইট কালারের কোনো অপশন নাই। মানে 4টা কালার মিললেও আপনার ব্ল্যাক হয়ে যাচ্ছে, 3টা কালার মিললেও ব্ল্যাক হয়ে যাচ্ছে, কিন্তু হোয়াইট কোনো কালার নাই। তার মানে কি হোয়াইট কালারটা ওরা কই পায়? প্রিন্টার কিন্তু কাগজের রং থেকে নিয়ে নেয় হোয়াইট কালারটা, মানে কি হোয়াইট কালার জায়গাটা ব্ল্যাঙ্ক থাকে প্রিন্টারে যখন প্রিন্ট করে। তো এই প্রোডাক্টের ব্র্যান্ডিং এর জন্য খেয়াল করেন তারা কি করছে, হোয়াইট কালার নিয়ে যেহেতু আমরা ব্র্যান্ডিং করতে পারবে না, কোনো ডিজাইন তৈরি করতে পারবে না, সেক্ষেত্রে কি করছে, এই যে বর্ডারটার জন্য যে নীল রংটা আছে নীল রংটা নিয়ে নিচ্ছে। আর নীল রঙের সাথে একটু মানুষের হেলথের খুবই একটা কানেকশন। যত হেলথ রিলেটেড প্রোডাক্ট দেখবেন বা ওষুধের অ্যাড দেখবেন, সেখানে নীল রঙের একটা ছোঁয়া পাবেন। নীল আর গোলাপি, এই দুইটা রং পাবেনই। হার্ট রিলেটেড পাইলে তো গোলাপি থাকবে মাস্ট, আর হেলথ রিলেটেড থাকলে সেখানে নীল রংটা থাকবেই। তো সেক্ষেত্রে আমাদের মানুষের হেলথ, এটা যেহেতু আমাদের হেলথ গ্রো করে ওদের দাবি, তার মানে কি এখানে ব্র্যান্ডিং এর যে ব্র্যান্ড যে কালারটা আছে, আমি ধরে নিলাম এটা নীল কালারটা ব্র্যান্ড কালার, ধরেই আমাকে এই ডিজাইনটা ভালো লাগছে। কিন্তু দেখেন এখানে ব্র্যান্ড কালারটা দিকে খেয়াল করেন আর তার অ্যাডের কালারটা দিকে খেয়াল করেন। ব্র্যান্ড কালারের চেয়ে এই কালারগুলোর শেডগুলা
একটা আকাশ পাতাল পার্থক্য। সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ইমেজের প্রফেশনালিটি নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমি প্রথমে বললাম যে কালার নেওয়ার সময় প্রথমে দেখতে হবে লোগো যদি পাই, লোগোর আশপাশের কালারের শেড নিয়ে আমরা একাধিক কালার যখন ইউজ করতে হবে তখন লোগোর আশপাশের কালার থেকে আমাদের শেড নিতে হবে। নেওয়ার পর ওই যে শেডগুলা কম্বিনেশনের সাথে যায় সেই কালারগুলো তো শেড পাওয়া যাবে, চার্ট পাওয়া যায় অনলাইনে। আচ্ছা ভাই, হ্যাঁ আমি যখন ব্র্যান্ডিং এ কোর্স করছি, ওখানে হচ্ছে প্রতিটা কালার, একটা ব্র্যান্ড রিপ্রেজেন্ট করতে কালার গুলো আসলে কি মিন করে, প্রতিটা কালারে কিছু মিনিং আছে। তো আমি যদি ডিজাইন করতে গিয়ে যদি সেই হিসাবে করি এবং সেই কালারটা যদি আমার ব্র্যান্ড প্রোডাক্টের অরিজিনাল কালার থেকে ডিফারেন্ট হয়, তখন কি করব? এখন আপনি সেই অনুযায়ী তো করতে পারেন না প্রত্যেকটা প্রোডাক্টে। এখন দেখেন আপনার এই প্রোডাক্ট মিন করতেছে কি হেলথ টাইপের কিছু, এখন আপনি ওই দেখেন আপনি যখন ওই হেলথের মিনিং দিবেন আপনার লোগোর মধ্যেও কিন্তু ওই হেলথের মিনিংটা দিয়ে সেই লোগোটা বানাইছে এখানে ডিজাইনার, তাই না? যখন আপনি লোগোর মধ্যে কালারটা দেওয়া হয়েছে নীল, তার মানে কি এর মধ্যে ওই আপনার আপনি বলেন না ব্র্যান্ডিং এর কিছু মিনিং আছে কালারের, ওই মিনিংটা তো এটা বুঝে ডিজাইনার তৈরি করছিল এটা। এখন কথা হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য যে কোর্স ওটা টোটালি আলাদা। ব্র্যান্ডিং শিখতে গেলে যে কালার না ওটা একটা একদমই আলাদা জিনিস। আর এখানে অ্যাড মানে যা প্রোডাক্ট ক্রিয়েটের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি ব্র্যান্ড কালারটাকে আপনি রিপ্রেজেন্ট করতে হবে সেখানে। কারণ হচ্ছে কি আপনার কি কেউ বলবে না আমার লোগোটা ইয়া করো, আমার এই প্রোডাক্টটাকে প্রমোশন করো বলবে, প্রোডাক্ট যে প্রমোশন করবে এখন প্রোডাক্টের কোন কোম্পানির প্রোডাক্ট সেটাকে তো রিপ্রেজেন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি ব্র্যান্ড কালারটাকে নিয়ে আপনার প্রোডাক্টটাকে হাইলাইট করতে হবে। আর একটা প্রফেশনালিটির ব্যাপার স্যাপার আছে। এখন দেখেন আমি যদি এখানে এই যে এই সাদার সাথে নীলের কম্বিনেশন না দিয়ে সাদার সাথে সরি নীলের সাথে আমি এই যে কি বল বেগুনি বা হলুদের একটা কম্বিনেশন দিতাম, সেক্ষেত্রে আমার ডিজাইনটা স্পয়েল হয়ে যেত। তার মানে কি আমার ডিজাইনের একটা ডিজাইনের সাথে একটা ডিজাইনের কালারের যে কম্বিনেশনটা আছে কম্বিনেশনটা কিন্তু আমাদের একদম ফিক্সড রাখতে হবে যে এটার সাথে এটা দিলে আমার ডিজাইনটা মিনিমাম নষ্ট হচ্ছে না। এটা আপনার ডিজাইনের চোখের আন্দাজ হোক আর আপনার এক্সপিরিয়েন্স হোক, আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বুঝে নিতে হবে যে এটা এই কালার ইউজ করতে হবে এখানে, যে কেউ বলে দিবেন আপনাকে। তো কালারের দিকেও খেয়াল রাখতে হবে আমাদের। আর মূলত ওই যে ব্র্যান্ড কালারটাকে হাইলাইট করার চেষ্টা করতে হবে প্রতিটা ডিজাইনে। এবার হচ্ছে অবজেক্ট এন্ড শেপ। একটা জিনিস খেয়াল করেন এই যে হরলিক্স এর এই জিনিসটার দিকে খেয়াল করেন, টোটাল অ্যাডটার মধ্যে উইজ কিডস লেখা আছে। তো আমার একটা এই তার মানে কি এই জিনিসটা হচ্ছে কি আমার একটা স্কুল লেভেলের বাচ্চা কাচ্চাদের জন্য একটা ডিজাইন। তো আমার বাচ্চা কাচ্চাদের জন্য যে ডিজাইনটা, তো দেখেন এটা যদি একটু ফ্যান্সি ডিজাইন না হয় সেক্ষেত্রে বাচ্চাদের কাছে কি এটা ইন্টারেস্টেড মনে হবে কোনটা বাচ্চার কাছে। এখন যদি আমি এই এই অ্যাডটা একটা বাচ্চার কাছে দেই যে তুমি এই প্রোডাক্টটা কিনবা বাবা, তখন সে কি এটা তার কাছে ইন্টারেস্টেড মনে হবে? যখন দেখবো এখানে একটা ব্রোকলি আছে, বলো এটা তো একটা সবজি, এটা তো আমি খাবো না, এটা বাচ্চা বলবে এটা, ঠিক আছে? কিন্তু যখন দেখবে একটা বয়স্ক মানুষ যার ওই যে হেলথ কনসার্ন দরকার মানে আছে, যে তার স্বাস্থ্য সম্পর্কে সে সচেতন, সে অবশ্যই দেখবে যে ও এখানে ব্রোকলি আছে তার মানে এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো। মানে এটা দেখেন এই যে এখানে 6 গ্রামে একটা 180 গ্রামের ব্রোকলির সমান হেলথ পাওয়া যায় এখানে। তার মানে কি একটা বড় মানুষ যেটা চিন্তা করবে একটা বাচ্চা কিন্তু সেই জিনিসটা চিন্তা করবে না। তো আমি যখন একটা বাচ্চাকে টার্গেট করে আমি একটা প্রোডাক্ট লঞ্চ করব, সেক্ষেত্রে কি হবে, ফ্যান্সি ডিজাইন হতে হবে। বাচ্চাদের প্যাশন থাকে বা চিন্তা ভাবনা বেশিরভাগই থাকে ওই খেলাধুলার প্রতি, আঁকা আঁকির প্রতি, ওগুলার প্রতি। তো আমি যদি একটু ফ্যান্সি ডিজাইন তৈরি করি ওই টাইপের জিনিস ইউজ করি, সেক্ষেত্রে আমার বাচ্চাদের কাছে অ্যাটেনশন পাইতেছি। আর বাচ্চাদের কাছে যদি আমি একদম প্রফেশনাল এইসব ফন্ট ইউজ করি, সেন্সিটিভ নর্মাল সেন্সিটিভ যে ফন্টগুলো আছে সেগুলো ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমার মানে সবগুলো না মানে মানে মেইন ফোকাস যে সাবজেক্টটা যখন আমি ফোকাস করবো সাবজেক্টটার ক্ষেত্রে আমাদের কিছু ফ্যান্সি ফন্ট বা ফ্যান্সি ডিজাইন ইউজ করতে হবে আর ফ্যান্সি শেপ ইউজ করতে হবে। দেখেন এই ডিজাইনটার মধ্যে কি করছে, এই পুরো যে টেক্সট আছে টেক্সটটাকে একটা শেপটা চেঞ্জ করে দিচ্ছে একদম। হরলিক্সের লোগোর সাথে লোগোটাও দেখেন একটু অন্যরকম লাগতেছে, এখানে একটু ফ্যান্সি করার চেষ্টা করছে, একদম অনেক বেশি শেপ ইউজ করছে, এখানে শেপ ইউজ করে এটাকে আরো ফ্যান্সি করার চেষ্টা করছে, বাচ্চাদের কাছে একটু আকর্ষণীয় করার চেষ্টা করছে। এই সেম লোগোটাই যদি আমি ওই যে একই
প্রোডাক্টের জন্য ইউজ করতাম, তাহলে কি আমার প্রোডাক্টের যে মেইন বায়ার আছে সেই বায়ারের কাছে এটা ইন্টারেস্টেড মনে হতো না, সে কি হতো এই প্রোডাক্ট থেকে একটু দূরে সরে আসতে বলতো, এই প্রোডাক্টটা খেলে আসলে কি হবে, আমার আসলে বাচ্চাদের খাবার আমি খাবো, খেলে আমার শরীরে আসলে কি কাজ করবে। মানুষের একটা বয়স বাড়ার পর কিন্তু একটা পরে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে মানুষের মেন্টালিটির দিকে খেয়াল রেখে আমাকে কি করতে হবে, শেপ আর টেক্সট ইউজ করতে হবে। এরপর যে জিনিসটা আমি এটা আগেও বললাম একটু আগে, যেটা হচ্ছে আমাদের একটা জিনিসের অ্যালাইনমেন্টটা, এটা হচ্ছে একদম মেনটেন করা খুবই জরুরি। এটা হচ্ছে আমার কি কিছু একটা ফুড মেনুর বা কোনো কিছু একটা অ্যাডভার্টাইজমেন্ট। এক্ষেত্রে দেখেন আমি যখন এই অ্যাডগুলো আমি সুন্দরভাবে অ্যালাইন করে রাখছি, যে প্রত্যেকটা প্রোডাক্টের নাম এখানে থাকবে, এখানে প্রাইস থাকবে, এখানে প্রোডাক্টের নাম, আবার এখানে প্রাইস। এটা একটা অ্যালাইনমেন্ট মেনটেন করে চলতেছে, এটাও একটা অ্যালাইনমেন্ট ধরে চলতেছে সবগুলা। এখানে আমি এই টাইপের খাবার রাখছি, এখানে এই টাইপের খাবার, এখানে এই টাইপের খাবার। তার মানে কি আমার প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রত্যেকটার সাথে একটা অ্যালাইনমেন্ট দিয়ে আমি কি করছি, এগুলা ক্যাটাগরি অনুসারে ভাগ করে দিছি। তো আমার জিনিসটা অ্যালাইনমেন্টটা যখন সুন্দর থাকবে না, যেমন আমি একটু আগে এই অ্যালাইনমেন্ট একটু আগে যে ইমেজটা দেখালাম আপনাদেরকে, যখন অ্যালাইনমেন্টটা ঠিক না থাকবে তখন কি আমার এই ইমেজের প্রফেশনালিটি নষ্ট হয়ে গেল, আপনার পুরো ডিজাইনটাকে একদম স্পয়েল করে দিতে পারে। আর একটা জিনিস করতে পারে, যেটা হচ্ছে আপনার যে একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে আপনার উদ্দেশ্য, এই যে এত টাকা খরচ করে আপনাকে দিয়ে ডিজাইন করাবে, $200 তো দিবেই আপনাকে, তো $150 দিয়ে আপনাকে একটা ডিজাইন করালো, এরপর প্রিন্ট করলো আরো $150 খরচ করে। এই লোকের মার্কেটিং এর জন্য সে আরো একজনকে $100 দিতে হবে, যেটা যে বিলি করবে। টোটাল $300 $400 খরচ করে সে একটা মার্কেটিং করলো, করার পর দেখলো যে তার একটা সেলও হলো না, প্রোডাক্টের $1 সেল হলো না। কারণ তখন কি তার জন্য এটা যে মার্কেটার আছে বা যে প্রোডাক্টের যে মালিক আছে, সে তার জন্য এটা কিন্তু আসলে ব্যাড সাইড, আর ওটা কিন্তু ইফেক্ট আপনার উপর পড়বে, কারণ আপনি এটাকে রিপ্রেজেন্ট করতে পারেন না ঠিক মতো। তার মানে কি আপনাকে অ্যালাইনমেন্টের যদি ঠিক থাকতো, এখানে আপনার জাস্ট এখানে বিবরণগুলো আলাদা আলাদা অ্যালাইনমেন্ট করে দিত, এটাকে একটু উপরে রাখতো, হাইলাইট করতো যে ডিসকাউন্ট আছে, তখন কিন্তু এই ডিজাইনটি প্রফেশনাল হইতো। এই ইমেজটা চেঞ্জ করে দিত, থ্রিডি রিলেটেড কোনো ইমেজ দিত, সেক্ষেত্রে তার ডিজাইনটা কি হতো, আরো প্রফেশনাল হইতো। তার মানে কি আমাদের টেক্সট ইউজ করব যখন বা একটা ইমেজ ইউজ করব, দেখেন এই ইমেজটার সাথে এটার অ্যালাইনমেন্টটার দিকে খেয়াল করেন, এদিক দিয়ে একদম অ্যালাইনমেন্ট সেম। কখনো দেখবেন কোনো প্রফেশনাল ডিজাইনে খেয়াল করবেন না, যখন একাধিক ইমেজ ইউজ করে কোনো ডিজাইনে এটার চেয়ে এটা ইমেজ বড় ছোট ওটা দেখবেন না, একটা না একটা দিক দিয়ে অ্যালাইনমেন্ট ঠিক রাখবে, হয়তো এদিক দিয়েও বড় ছোট, এদিক দিয়ে বড় হয়ে গেছে, কিন্তু দুই পাশ দিয়ে কিন্তু অ্যালাইনমেন্ট ঠিকই রাখছে। একদম দেখেন ইমেজ থেকে ধরে টেক্সট পর্যন্ত প্রত্যেকটা অ্যালাইনমেন্ট কিন্তু সেম, রাইট সাইড হোক লেফট সাইড হোক। এখানে যে কাপ কেকস এর দাম দিছে, এখানে নাম দিছে, এই প্রাইস গুলো সবগুলো অ্যালাইনমেন্ট সেম, ক্যাটাগরি অনুসারে ভাগ করে দিছে। এতে একটা প্রত্যেকটা জিনিসের একটা রিদম থাকে, আর যেটা হয় যে আপনার প্রফেশনালিটি যেটা আছে এটা একদম ফোকাস হয়। আর এটা লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে ইমোশন। মানুষের ইমোশনটা ইউজ করা হচ্ছে বর্তমানে মার্কেটিং এর সবচেয়ে বড় একটা ফ্যাক্ট। এখন আপনি এই ইমেজটার দিকে খেয়াল করেন, আপনার কোনো কিছু পড়তে হবে না, বা আপনার কোনো টেক্সট নেই আপনার এই ইমেজটাতে, যেহেতু এটা একটা বড় ব্র্যান্ড, আপনি জানেন ফেডেক্স কিসের কোম্পানি, তারপর আপনি যদি নাও জানেন, একটা মানুষ প্রথমবারের মতো ফেডেক্স কোম্পানির এই একটা দেখলো, দেখার পরে আপনি এই ইমেজটা দেখলে কি বোঝা যায়, একজন এখান থেকে প্রোডাক্ট দিচ্ছে, আরেকজন নিচ্ছে, আর মাঝখানে দিচ্ছে ফেডেক্স। তার মানে কি কি বোঝাচ্ছে, ফেডেক্স এর মাধ্যমে যখন আমি একটা ইমেজ দিব, তখন মানে একটা কিছু দিব, প্রোডাক্ট দিব, সে আরেকজনের কাছে এটা সুন্দরভাবে কেয়ারফুলি এটা একদম পৌঁছায় দিবে। তার জন্য কি করতে হবে, fedex.com এ যোগাযোগ করো বা এই নাম্বারে যোগাযোগ করো, শেষ। তার ইমেজ এই টোটালটাই হচ্ছে তার অ্যাডভার্টাইজমেন্ট, এখানে কোনো টেক্সট ইউজ করতে হয় না তার। তার মানে কি জাস্ট একটা ইমেজ দিই, একটা ইমোশনাল একটা ইমেজ ইউজ করেই সে তার টোটাল মার্কেটিং করে ফেললো এখানে। আপনি যখন গুগল করবেন, গুগল করলে দেখবেন যে এই টাইপের আরো কিছু, আমি জাস্ট অ্যাডস লিখে সার্চ দিই যদি গুগলে, জাস্ট অ্যাডস লিখে সার্চ দিই, ADS,
দেখেন এই টাইপের আরো অনেক অ্যাডস পাবেন আপনারা। দেখেন এটা কি করতেছে, এই সসের এমনই টেস্ট যে ফ্রেঞ্চ ফ্রাই নিজে গিয়ে সসের মধ্যে পড়ে। জাস্ট ইমোশন, সিগারেটের ইমোশন করছে, এটাতে কয়েক রঙের কালার দিচ্ছে, তার মানে কি জাস্ট কালার ইউর লাইফ, খালি জীবন রঙিন হয়ে যাবে। এটা ইমোশন ইউজ করছে যে ফ্রেশ যে ফ্রুট আছে ফ্রুটের মধ্যে ঢাকনা দিচ্ছে, তার মানে এখানে একটা জ্যাম বা জেলির অ্যাডভার্টাইজমেন্ট, ফ্রুটের মধ্যে ঢাকনা লাগিয়ে দিচ্ছে, তার মানে কি তাদের কোম্পানিটা একদম রিয়েল ফ্রুট। আপনি এই টাইপের অনেক ইমোশনাল গ্রাফিক্স পাবেন, মানে অ্যাডস। এটার মিনিংটা আমি যদিও বুঝি নাই, মহিলাদের প্রোডাক্ট সম্ভবত কোনো একটা, সম্ভবত ও শ্যাম্পু বা কন্ডিশনার টাইপের কিছু একটা, এটার মিনিং বুঝি নাই আমি। এটার মানে হচ্ছে এটা কোনো একটা হট সস বা কোনো কিছু বা কোনো ড্রিঙ্কস। তো আপনাদের অ্যাডস দিয়ে আপনারা জাস্ট ইমোশনাল ইমেজ ইউজ করে আপনারা খুব ভালো ব্র্যান্ডিং করতে পারেন। সেক্ষেত্রে আপনার গ্রাফিক্স অ্যাড করে আপনাকে অ্যাড মানুষকে রিপ্রেজেন্ট করতে হবে আপনার প্রোডাক্টের মেইন কনসেপ্ট কি, মেইন যে থিমটা, জাস্ট ওই মেইন থিমটাকে আপনি যদি একটা গ্রাফিক্সের মাধ্যমে আপনি বোঝাইতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট হিট। আর প্রোডাক্ট হিট করার দায়িত্ব কিন্তু আপনার, এটা কোনো মার্কেটারের কাজও না, আপনার গ্রাফিক্স দিয়ে সে এটা করতে হবে। এটা প্রোডাক্টকে হিট করতে হলে আপনাকে আপনার গ্রাফিক্সটা ইউজ করে তাকে করতে হবে, আপনাকে এই জন্যই সে টাকা দিবে। এগুলো হচ্ছে আপনার ওই যে ইমোশনের পার্টে যেটা বললো। তার মানে কি আমাদের শুধু শুধু ডিজাইনের দিকে কনসেপ্টের দিকে খেয়াল না রেখে আমাদের কি করতে হবে, মানুষের অ্যাটেনশনটা কিভাবে একটু ইউনিক ওয়েতে নেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের অ্যাডটাকে কিভাবে ইউনিক করা যায়, আরো মানুষকে অডিয়েন্সকে কিভাবে এঙ্গেজ করা যায় ওই জায়গাতে। দেখেন এখানে কি যদি এটা ওই মার্কেটিং এর কোনো একটা ইয়া থেকে নেওয়া, ওয়েবসাইট বা কোনো কিছু থেকে নেওয়া এই এই জিনিসটা, তো এখানে কি বলছে, অ্যাটাক অডিয়েন্স বাই অ্যাট্রাকশন। কি বলছে, আপনাকে সরাসরি হিট করতে হবে যাতে আপনার ওই ক্লায়েন্টের অ্যাট্রাকশন চলে আসে, বা যে অরিজিনাল যার কাছে আপনার অ্যাডটা যাবে, যে আপনার ভিউয়ার, তার কাছে যাতে এই অ্যাট্রাকশনের মাধ্যমে অ্যাডটার জন্য এঙ্গেজ হয়ে যায়, যে এটা কিসের অ্যাড, এরকম ভাবে দিচ্ছে, এটা সে এমনি বুঝতে পারবে থিমটা আসলে কি বোঝাইছে। আপনাকে জাস্ট ইমেজটা দেখে সে বুঝতে পারবে, আসলে আপনার কোনো কিছু টেক্সট ইউজ করতে হয় না সেক্ষেত্রে। ওকে, তো আজকে অ্যাড এর ব্যাপারে আমাকে এই যে ইয়ারটার ব্যাপারে আমাকে খেয়াল রাখতে হবে, তো এই জিনিসটা নোট রাখবেন। আর এখন আপনাদের আসি যে কাজের ক্ষেত্রে, যে আপনারা কি করবেন। বাংলাদেশে অনেক অ্যাড পাবেন এখন বর্তমানে, গ্রাফিক ডিজাইনিং সেক্টরটা খুব মোটামুটি অ্যাড মার্কেটিং এর ক্ষেত্রে খুব ভালো পজিশনে আছে, কিন্তু তারপরেও দেখবেন কিছু কিছু অ্যাড আছে যেগুলা খুবই খ্যাতমার্কা। আপনাদের কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা সবাই করে একটা করে খাতার মতো বানাবেন, খাতার মতো বা যেটাই হোক, একটা নোট বানাবেন, হ্যান্ড নোট। 10টা অ্যাড নেবেন টোটাল, এর মধ্যে 5 থাকবে হচ্ছে ভালো অ্যাড, 5টা থাকবে হচ্ছে খারাপ অ্যাড। ভালো অ্যাড কোনটা, যেটা এই 8টা জিনিসের সবগুলা জিনিসই মানে। আর খারাপ অ্যাড কোনটা, যে 8টা জিনিসের যে কোনো একটা জিনিস হলেও মিনিমাম একটা বা দুইটা জিনিস ভাই অ্যাডগুলো কি আমি অনলাইন থেকে নিব? আপনি অনলাইন থেকে নিয়ে প্রিন্ট করতে পারেন, অথবা ওই কোনো ওই যে পেপার কিনা পেপার থেকে কাটিং করতে পারেন, অথবা কোনো ম্যাগাজিন কিনা ম্যাগাজিন থেকে কাটিং করতে পারেন, অথবা কোনো ওই দেয়াল থেকে কোনো পোস্টার পেলে পোস্টার একটা ছবি তুলে এনে আপনি ওইটা প্রিন্ট করে কাগজের মধ্যে আঠাতে লাগাইতে পারেন। আচ্ছা, আপনারা করবেন যে 10টা অ্যাড নেবেন, 10টা বাংলাদেশি অ্যাড হোক বিদেশি অ্যাড হোক যেটাই হোক আপনি নেবেন। নেওয়ার পর এর মধ্যে 5টা করবেন হচ্ছে ভালো অ্যাড যে ক্যাটাগরিতে ভাগ করবেন, 5টা খারাপ অ্যাডের ক্যাটাগরিতে ভাগ করবেন। এখন শুধু ক্যাটাগরিতে ভাগ করলেই হবে না, আপনার কোন দিক থেকে এই অ্যাডটা খারাপ আর কেন এই অ্যাডটা ভালো, এই 8টা ক্যাটাগরি দিয়ে আপনাকে বোঝাইতে হবে জিনিসটা লিখে লিখে। তার মানে কি আপনার 10 পেজের মধ্যে আপনাকে 10টা স্টিকার লাগায় আপনার 20 মানে 10টা পেজ আপনাকে লিখতে হবে যে এই কারণে এটা ভালো, এই কারণে এটা খারাপ। ভাই মনে করেন যে আমি 10টা যে ইমেজ নিব, প্রতিটা ইমেজের ভিতরে কি আমার 8টা জিনিস দেখতে হবে নাকি যে কয়টা হয় অত ওই কয়টাই? 8টা তারপর জিনিস তুমি একটা ইমেজের ভিতরে দেখলাম যে আমি 8টা জিনিস লিখতে হবে। এটা-
আর যে জিনিসটার প্রতি আপনি জোর দিচ্ছেন যে এই জিনিসটার জন্য এই ইমেজটা ভালো, ওটাকে একটু বড় করে লিখবেন, বাকিগুলো জাস্ট লিখে দেন যে সাবজেক্ট ফোকাস হয়েছে, ইয়েস নো কিছু একটা ইউজ করতে পারেন, হ্যাঁ সাইজ স্পেসিং ঠিক আছে লিখতে পারেন। জাস্ট বাংলায় লেখেন না ইংলিশে লেখেন, এটা আপনার ইচ্ছা। আপনি জাস্ট অ্যাড নেবেন 10টা, এর মধ্যে 5টা থাকবে ভালো অ্যাড, 5টা থাকবে খারাপ অ্যাড। যেমন আমি দেখাই, এখানে দুটো অ্যাড নিয়ে কম্পেয়ার করি। আমি যদি কম্পেয়ার করি তাহলে কি বলবো, আমার এই অ্যাডটা ভালো, এই অ্যাডটা খারাপ, প্রথমে আমি বলে নিলাম কম্পেয়ার করার জন্য। কেন ভালো এটা প্রথমে বলবো, এটার স্পেসিং এন্ড যে এই যে সাইজ এন্ড স্পেসিং এটা ঠিক আছে, এটা নিয়ে আমি বর্ণনা দিব, যদি পাশে মার্জিন রাখছে। এটা বলবো কি, এখানে বলবো যেটা গিঞ্জি হয়ে গেছে, স্পেসিং নাই কোনো। এরপর খেয়াল করেন যে আমি বলবো যে এটা টাইপোগ্রাফিটা খুবই ভালো, এটা আমার অ্যাট্রাকশন নিচ্ছে। এখানে বলবো এখানে কোনো টাইপোগ্রাফি ইউজই করা হয় নাই মূলত। এখানে বলবো যে আমি এইখানে যে একটা রিলেভেন্ট ইমেজ ইউজ করছি, এটাতে আমি প্রোডাক্টের বিবরণটা খুব ইজিলি বুঝতে পারছি, কিন্তু এখানে কোনো রিলেভেন্ট কোনো ইমেজ ইউজ করে নাই। এখানে বলবো যে আমার প্রোডাক্টের দাম বিবরণ খুব সুন্দরভাবে দেওয়া আছে, এখানে দেওয়া নাই। এখানে দেখবো বলবো যে এইটাতে আবার দেখেন শেপ ইউজ করা হয়েছে, কিন্তু এখানে কোনো শেপ ইউজ না করে আমার জিনিসটা মানুষের ইমোশন যেটাকে বলে এই ইমেজটা মানে 10টা ছবির ভিতরে কি মানে একটা পেজে 2টা ছবি নিয়ে কাউন্টার করব নাকি প্রতিটা ছবি ইন্ডিভিজুয়াল করে? আপনি যখন আপনি নিজের সুবিধার জন্য আমি কাউন্টার করে নিতে পারেন, করে আপনি 10টা পেজে 10টা আলাদা আলাদা করতে পারেন, করতে হবে 10টা আলাদা আলাদা। জাস্ট বানাবেন, এটা আমাকে সরাসরি হাতে সাবমিট করতে হবে আপনাদের। সাবমিট করে আমাকে আবার বোঝাও দিতে হবে যে এই কারণে এটা। আপনারা এটা একটু সময় নিয়ে করেন দরকার হয়, কিন্তু করেন ঠিক মতো। এটাই আপনাদের সাথে নেক্সট খুব তাড়াতাড়ি মিট আপ করার সম্ভাবনা আছে। তো তখন এটা আপনাদেরকে বোঝাই দিতে হবে হাতে নিয়ে যে এই একটা খারাপ, এই কারণে খারাপ। এখন আপনারা মূলত রাফ ভাবে হলেও আপনারা লিখে রাখতে হবে নেক্সট ক্লাসের আগে। কারণ হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদেরকে কি করা হবে, যে বলা হবে যে আপনারা একটা অ্যাড ডাউনলোড করেন, করে এই অ্যাডটাকে ট্রেস করে আপনারা একটা অ্যাড বানান হুবহু। নেক্সট ক্লাসে এটা বলা হবে যখন কারণ আপনারা অ্যাড অ্যানালাইসিস শিখে গেছেন, আর এই অ্যাডটা তৈরি করতে হলে কি কি লাগবে ওটাও শিখে গেছেন। দেখেন এই অংশটার দিকে খেয়াল করেন, এখানে কি করছে, কালকে যে আমরা ক্লাসে শিখছি ওই লেয়ার মাস্কিং, এই জিনিসটা ইউজ করা হয়েছে একটা কালো শেপের উপর। এই যে একটা কালো শেপ, লেয়ার মাস্কিং ইউজ করে কি করা হয়েছে, এটা অপাসিটিটা ঠিক করা হয়েছে। দেখেন এই জায়গাটা থেকে ভালো করে খেয়াল করলে বুঝবেন। টেক্সট টুলের কাজ শেখানো হয়েছে, টেক্সট টুলও আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা প্রোডাক্টের ইমেজ কিভাবে প্লেস করবেন সেটাও জানেন, এখানে ইউজ করা হয়েছে। অ্যালাইনমেন্টের ব্যাপারে জানেন যে দুইটা শেপ কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়, দুইটা টেক্সট কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়, সেটাও এখানে জানেন। তো এখানে আর আপনাদের বাকি কি, আপনাদের নেক্সট ক্লাসে বলা হবে যে করেন। আপনাদের এই সপ্তাহে ওই যে প্রজেক্টের জন্য টোটাল টাইম দেওয়া হচ্ছে, এই সপ্তাহে জাস্ট এই হ্যান্ড নোটটা তৈরি করেন আর প্রোডাক্ট তৈরি করেন, ওই যে যে প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে আগে। ওকে, আমাদের ক্লাস আজকে বেশি না, এই এতটুকুই। মানে সামনের উইক থেকে তো ফাইনাল, তাহলে সামনের উইকে যদি ফাইনাল হয়, সামনের পরের উইক থেকে ফাইনাল। 13 তারিখের পর থেকে মানে 15 তারিখ থেকে সম্ভবত পরীক্ষা। সামনের উইকের মাঝখানে অনেকখানি জায়গা আছে। দেখেন আমরা নেক্সট ক্লাস কবে, ফ্রাইডে, হ্যাঁ 15 তারিখ থেকে পরীক্ষা। আমরা তো তাহলে নেক্সট 13 তারিখে একটা ক্লাস পাইতেছি। 13 তারিখে একটা ক্লাস তো পাইতেছি বৃহস্পতিবার। এর মাঝে আপনাদের তো সময় এই আজকের এই সামনের যে উইকটা আছে, এই মাঝখানের উইকটা তো আপনার টোটালটাই খালি। এটার জন্য আপনাদের আর এটার এই প্রজেক্টটা অনেক আগে দেওয়া, আপনাদের যে প্রজেক্টগুলো করতে বলছি এখন ওইগুলো তো অনেক আগে থেকে দেওয়া। শুধুমাত্র এটা এই অ্যাড অ্যানালাইসিসটা তো বললাম আপনারা টাইম নিয়ে করেন, সমস্যা নেই। আর নেক্সট ক্লাসটাও ছোটখাটো ক্লাস, ওটা অতটা বড় না, দু একটা জিনিস শেখানো হবে। এরপরে ফাইনালের পরে শেখানো হবে হচ্ছে আপনাদের হেয়ার মাস্কিং, যেটা একটা মানুষের চুল কিভাবে, যেমন ধরেন আমি একটা জাস্ট আমি যদি বলি যে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন, টোটাল ইমেজটা পেন টুল দিয়ে করেন আর যেই টুল দিয়ে করেন, আপনার এই চুলের এই জায়গাগুলো করবে কি, আপনার যখন ব্যাকগ্রাউন্ডের পিছনে অন্য কোনো কালার দিবেন তখন ডিস্টার্ব করবে। তো আমরা শিখবো আস্তে আস্তে তখন যে
চুলগুলা কিভাবে রিমুভ, মানে চুলের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করতে হবে, এই খুঁটিনাটি জিনিসগুলো কিভাবে রিমুভ করতে হবে। তো এগুলো আমরা ফাইনালের পরে শিখবো। এটা একটু একটু খাটনি নিয়ে করতে হয়, মানে একটু বোঝার ব্যাপার আছে অনেকখানি, এই জন্য দুটো ওয়েতে করা যায়, দুটো একটু বিস্তারিত ক্লাস নিতে হবে। সেজন্য আমরা ওইটা ফাইনালের পর নেবো। এর মাঝ ফাইনালের আগের যে ক্লাসটা, একটু ছোটখাটো ক্লাস দিব, সেটার কোনো প্রজেক্ট নাই। নেক্সট ক্লাসের আগে যে, মানে ফাইনালের আগে যে প্রজেক্ট দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আজকের ক্লাসের উপর বেস করেই দেওয়া হবে। মানে নেক্সট ক্লাসে যা শেখানো হবে তার উপর কোনো প্রজেক্ট দেওয়া হবে না। আচ্ছা ভাই। Okay, তাহলে আপনারা দেখেন একটা একটা করে অ্যাড, আর ওই যে এই জিনিস, এই 8টা জিনিস মাথায় রাখবেন সব সময়। মানে নিজের প্রোডাক্ট তৈরি করেন অথবা আরেকজনের প্রোডাক্ট জাজমেন্ট করেন, যাই করেন, এই 8টা জিনিস খেয়াল রাখবেন। যখন আপনি ওই যে 10টা অ্যাড নিয়ে আপনি যখন নিজে নিজে জাজমেন্ট করবেন, তখন আপনার নিজের অ্যাডের জাজমেন্টটাও নিজে নিজে করে ফেলবেন তখন। কারণ হচ্ছে আমরা এটা শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে সেটা না, আপনারা এটা হতে পারে একটা ওয়েবসাইটের ক্ষেত্রেও হতে পারে, হচ্ছে একটা বিজনেস কার্ডের ক্ষেত্রেও হতে পারে, জাস্ট একটা বিজনেস কার্ড বা এনি কাইন্ড অফ প্রোডাক্ট, একই, সবগুলোর ক্ষেত্রে আমার একই রুল। কারণ যে একটা অ্যাডভার্টাইজমেন্ট বা একটা লিফলেটই যে শুধুমাত্র মানুষের প্রমোশন করে এটা না, একটা ক্যালেন্ডারও তো কোনো একটা কোম্পানির প্রমোশন করে। যেমন আপনারা যারা ক্যালেন্ডার পান বিভিন্ন কোম্পানি থেকে, ফ্রিতে দেয় না ক্যালেন্ডার বছরের শুরুতে, তো ক্যালেন্ডারটাও কিন্তু দেওয়া হয় তাদের কোম্পানির প্রমোশনের ক্ষেত্রে। খেয়াল করবেন, তারা শর্টকাটে তাদের কোম্পানির প্রমোশনটা করার জন্য যা যা দরকার তারা তাই করে। যারা বিশেষ করে বিভিন্ন ব্যাংক থেকে যে ক্যালেন্ডার গুলো দেয়, দেখুন ওই ব্যাংকের মধ্যে যা যা ইমেজ আছে সবগুলাই বোঝায় যে লাইফ ইন্স্যুরেন্স করেন, ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন, এই সেফটি দরকার, মানুষের এই উন্নতি হইতেছে, এই সব দেখায় ইমেজ গুলা। আর ছোটখাটো করে তাদের ব্র্যান্ডের প্রমোশনটাও করে। যে কোনো প্রোডাক্টই আপনারা কি করতেছে, তাদের প্রমোশন করতেছে, আর প্রমোশনাল পারপাসেই গ্রাফিক ডিজাইন ইউজ হচ্ছে বর্তমানে। মার্কেট প্লেসে কাজ করতেছে না, নিজের ইন্টারেস্ট থেকে করতে চাইলে ডিজাইন করেন এমনি, একদম নিজের মনের মাধুরী মিশায়, ওটা সমস্যা নেই। ওটার জন্য কোর্স করা লাগবে টুল গুলো শিখতে। তো ওই মার্কেট প্লেসে ক্লাস করতে হবে না আর কি। ওকে, ক্লাস শেষ আজকে। 8টা জিনিস খেয়াল রাখেন, আর ওই হ্যান্ড নোট যেটা বললাম ওটা বানাবেন। আর আগের প্রজেক্ট গুলা নেক্সট ক্লাসের আগে কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে, অবশ্যই। নেক্সট ক্লাসে আমি একটু, কারণ হচ্ছে নেক্সট এই মার্কেট প্লেসের ক্লাসের আগে আর মাত্র ক্লাস হচ্ছে 3টা, মার্কেট প্লেসের ক্লাসের আগে। তো এই 3টা ক্লাসের মধ্যে ওই আপনাদের দ্বিতীয় পর্যায়ে যে ছাঁটাই বাছাই আছে ওটাও শুরু করতে হবে। কারণ হচ্ছে সবাই তো আর ক্লাস করতেছে না নিয়মিত, প্রজেক্ট দিতেছে না, তো সবাইকে রেখে তো আমার আমার গ্রুপে লাভ নেই। তো আপনারা প্রজেক্টগুলো ঠিকঠাক মতো দিয়ে দিন। ওকে, বাই বাই, ভালো থাকেন সবাই। কোনো প্রশ্ন আছে কার কোনো? স্লাইড লাস্টে আসছিল তো একটা, ওই জন্য লাস্ট স্লাইডটা। ও, এনি কোশ্চেন?